চলছে পুলিশের অভিযান। সেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আবরার শাহিদ। আবরার, পুলিশ তো এর আগে বলেছিল। দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহ সিলেটের বাসার বর্তমান অবস্থা, এবং এই সিলেটের বাসায় অভিযান চালিয়ে পুলিশ অনেক কিছু কিন্তু উদ্ধার করেছে আজকে। ইতিহাসে প্রথম সুপারস্টার, স্বপ্নের নায়ক সালমান শাহ। ক্ষণজন্ময় অভিনেতার রহস্যজনক মৃত্যু আজও আলোচনার ঝড় তোলে। 1996 সালের 6 সেপ্টেম্বর নাফেরা দেশে পাড়ি জমানো সালমান শাহ মৃত্যুর 29 বছর পরও কোটি দর্শকের হৃদয়ে রয়ে গেছেন অমলিন। আমরা সবাই জানি সালমান শাহের চলচ্চিত্রে পদার্পণ হয়েছিল সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত দিয়ে, কিন্তু সালমান শাহের অভিনয় যাত্রা শুরু হয় তার আগেও। 80 দশকের দিকে হানিফ সংকেতের উপস্থাপনায় কথার কথা নামক একটি ম্যাগাজিন অনুষ্ঠানে গানের মডেল হন তিনি। ইতিহাসে কিছু নাম আছে যাদের মৃত্যু হয়তো শারীরিকভাবে হয়েছে, কিন্তু জনপ্রিয়তায় তারা আজও অমর। তেমনই এক নাম সালমান শাহ। মাত্র 4 বছরের ক্যারিয়ারে তিনি যেটা করে দেখিয়েছেন সেটা আগে কেউ পারেননি। সালমান শাহর দেহে বুকের বাম পাশে কালো দাগ ছিল, শরীর থেকে বের হয়েছিল মল ও বীর্য, ঘর থেকে পাওয়া গিয়েছিল সিরিঞ্জ এবং সামিরার ব্যাগে ছিল ঘুমের বোতল। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, দীর্ঘ 29 বছর পর কিন্তু সালমান শাহের মৃত্যুর উদ্ঘাটন সৃষ্টি হলো। দর্শক শ্রোতা, তাহলে কি তার মৃত্যুর আসামিদেরকে ধরা হবে? কি হবে? দর্শক, আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন। তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম আছে যাদের মৃত্যু হয়তো শারীরিকভাবে হয়েছে, কিন্তু জনপ্রিয়তায় তারা আজও অমর। তেমনই এক নাম সালমান শাহ। মাত্র 4 বছরের ক্যারিয়ারে তিনি যেটা করে দেখিয়েছেন সেটা আগে কেউ পারেননি। কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া সেই ক্ষণজন্মা নায়ক হঠাৎ করেই 1993 সালের 6 সেপ্টেম্বর এই পৃথিবী থেকে চির বিদায় নেন। কিন্তু আপনার সঙ্গে কথা বলে আমি জানলাম আজ ভিন্ন কথা। কিন্তু এই বিদায় কোনো সাধারণ বিদায় নয়। মৃত্যুর পর থেকেই এক প্রশ্ন বাংলার মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে, এটা কি নাকি? তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব সালমান শাহের জীবনের শেষ দিন, তার মৃত্যু ঘিরে থাকা অগণিত প্রশ্ন, তদন্তের ভিন্ন ভিন্ন প্রতিবেদন এবং ভক্তদের না শোনা গল্প। কিন্তু ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। তো 1996 সালের 6 সেপ্টেম্বর এই দিনটি ছিল শুক্রবার। আর শুক্রবারে কি হয়েছিল সেটাই আগে জেনে নেওয়া যাক। সেদিন ছিল শুক্রবার। চিত্রনায়ক সালমান শাহ তখন থাকতেন রাজধানী ঢাকার নিউটন ইস্কাটনের রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে। সেদিন সকাল 7টায় বাবা কমরউদ্দিন চৌধুরী ছেলে শাহরিয়ার চৌধুরী ইমনের সঙ্গে দেখা করতে ইস্কাটনের বাসায় যান। আর আপনারা হয়তো জানেন সালমান শাহের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তো যাই হোক, বাবা কমরউদ্দিন চৌধুরী ছেলে শাহরিয়ার চৌধুরী ইমনের দেখা না পেয়ে তিনি বাসায় ফিরে আসেন। সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া একটা সাক্ষাৎকারে সেদিনকার ঘটনার এক্সপ্লেনেশন দিতে গিয়ে সালমান শাহের মা নীলা চৌধুরী এমনটা বলেন যে বাসার নিচের দারোয়ান সালমান শাহের বাবাকে তার ছেলের বাসায় যেতে দিচ্ছিলেন না। নীলা চৌধুরীর ভাষ্য মতে সেই দারোয়ান তাকে এমনটা বলেছিল যে স্যার, এখন তো আপনি ওপরে যেতে পারবেন না, কিছু প্রবলেম আছে, আগে ম্যাডামকে মানে সালমান শাহের স্ত্রী সামিরাকে জিজ্ঞেস করতে হবে। এক পর্যায়ে সালমান শাহের বাবা জোর করে উপরে গেছেন। কলিং বেল দেওয়ার পর দরজা খুলল সামিরা মানে সালমান শাহের স্ত্রী। সালমান শাহের বাবা সামিরাকে বললেন ইমনের সঙ্গে একটা কাজ আছে, ইনকাম ট্যাক্সের সই করাতে হবে, ওকে একটু ডাকো তো। তখন সামিরা এমনটা বলেছিল ও তো এখন ঘুমে আছে। তখন সালমানের বাবা এমনটা বলেছিল ঠিক আছে, আমি বেডরুমে গিয়ে সই করিয়ে আনি, কিন্তু সামিরা নাকি তাকে যেতে দেয়নি। এরপর সালমান শাহের বাবা প্রায় ঘন্টা দেড়েক ওখানে বসে থাকার পর বাড়িতে চলে আসে। এরপর বেলা 11টার দিকে একটা ফোন আসে সালমান শাহের মা নীলা চৌধুরীর বাসায়। ওই টেলিফোনে নীলা চৌধুরীকে বলা হয় সালমান শাহকে দেখতে হলে তখনই নাকি তাকে যেতে হবে। টেলিফোন পেয়ে নীলা চৌধুরী দ্রুত ছেলে সালমান শাহের বাসার দিকে রওনা হয়েছিলেন। তবে সালমানের ইস্কাটনের বাসায় গিয়ে নীলা চৌধুরী সালমান শাহকে বিছানার উপর পড়ে থাকতে দেখেন। নীলা চৌধুরীর বক্তব্য এমন ছিল যে খাটের মধ্যে যেদিকে মাথা দেওয়ার কথা সেদিকে পা, আর যেদিকে পা দেওয়ার কথা সেদিকে মাথা। পাশেই সামিরার এক আত্মীয়র একটি পার্লার ছিল। সেই পার্লারের কিছু মেয়ে ইমন অর্থাৎ সালমান শাহের পায়ের মালিশ করছিলেন। নীলা চৌধুরীর ভাষ্য মতে আমি তো ভাবছি আমার ছেলে ফিট হয়ে গেছে, আমি দেখলাম আমার ছেলের হাত পায়ের নখগুলো একেবারে নীল। তখন আমি আমার হাজবেন্ডকে বলেছি আমার ছেলে তো মরে যাচ্ছে। ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বলা হয় সালমান শাহ করেছেন। তবে এই বিষয়টি এখনো বিচারাধীন। সালমান শাহের মৃত্যুর সঠিক কারণ জানতে না পারায় তার ভক্তদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন। বাবা, তোমরা স্বপ্ন দেখেছো
রানাকে দিয়ে। আচ্ছা, এবার জেনে নেওয়া যাক এই ঘটনার আগের দিন অর্থাৎ 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার আসলে কি ঘটেছিল। 5 সেপ্টেম্বর 1996 এই সন্ধ্যায় প্রেম পিয়াসী সিনেমার ডাবিং করতে এফডিসিতে গিয়েছিলেন সালমান শাহ। সেখানে ডাবিং এর জন্য আগে থেকেই উপস্থিত ছিলেন এই সিনেমার নায়িকা শাবনূর। সালমান তার বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে নিয়ে এফডিসির সাউন্ড কমপ্লেক্সে আসার জন্য। ফোন পাওয়ার পরপরই সালমানের বাবা সামিরাকে নিয়ে এফডিসিতে আসেন। শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান এবং শাবনূর ডাবিং রুমে খুনসুটি করছেন। মানে বুঝতেই পারছেন হয়তো তারা হাসি মজা করছিল আর কি। যাই হোক, ওই সময়ের বেশ কিছু বিনোদন পত্রিকায় সালমান এবং শাবনূরকে নিয়ে অনেক কিছুই লেখালেখি হয়। যারা 90 দশকের কিড তারা হয়তো এই বিষয়ে আমার থেকে আরো বেশি ভালো জানবে। সালমানকে শাবনূরের সঙ্গে খুনসুটি করতে দেখে সামিরা অনেক রেগে যান। সালমানের বাবা চলে যাওয়ার পরই সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন। অবস্থা অনেক জটিল। এই বিষয়টা বুঝতে পারেন সালমান শাহ। এই কারণেই সালমান শাহ এবং চিত্র পরিচালক বাদল খন্দকার একই গাড়িতে উঠে বসেন। কিন্তু গাড়িতে বসে সালমানের সঙ্গে কোনো কথা বলেননি সামিরা। এদিকে তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার। গাড়ি এফডিসির গেট পর্যন্ত গেলে সালমান শাহ সেখানকার প্রধান ফটকের সামনে নেমে যান। তার সঙ্গে বাদল খন্দকারও নেমে পড়েন। এরপর সেখানে তারা কিছুক্ষণ আড্ডা দেন। এরপর তারা ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর কোনো ডাবিং হয়নি। পরে রাত 11টার দিকে নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার B11 নম্বর ফ্ল্যাটের সামনে সালমানকে পৌঁছে দিয়ে বিদায় নেন বাদল খন্দকার। বাসায় ফেরার পর রাতের ঘটনা নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া যায় সেই সময়ের পত্রিকাগুলোতে। তবে সেই সব বক্তব্যের একটাও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। প্রথম আলোকে দেওয়া একটি সাক্ষাৎকারে চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকার এমনটা জানান যে তিনি পরদিন সকালেই সালমানের বাসায় গিয়েছিলেন। সিনেমার কাজের শিডিউল নিতে তিনি সকালে সেখানে গেলে বাসার নিচে দারোয়ানরা তখন বলাবলি করছিলেন সালমান নাকি রাতে পাশ দিয়ে মারা গেছেন। চলচ্চিত্র পরিচালক শাহ আলম এই বিষয়ে বলেন শেষের দিকে সালমান অনেক মানসিক চাপে ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং প্রযোজকদের সঙ্গে বোঝাপড়ার ঘাটতি তৈরি হয়েছিল। কিছুদিন নাকি সালমান শাহ এফডিসির শিল্পী সমিতিতে নিষিদ্ধ হয়েছিলেন। গত বছর সাবেক স্বামী সালমান শাহের মৃত্যু প্রসঙ্গে খোলামেলা কথা বলেন সামিরা। বেসরকারি টিভি চ্যানেল 24কে দেওয়া একটি সাক্ষাৎকারে সামিরা বলেন যারা করে তারা তো কিছু বলে কয়ে করে না, তাই না? এখন নীলা চৌধুরী বারবার বলছেন সামিরাকে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না। আচ্ছা, একটা বাসায় যদি একটা বাচ্চা আত্মহত্যা করে সেই বাচ্চার মা বাবাকে কি আমরা উঠিয়ে নিয়ে চলে যাই? তাহলে আমাকে কেন উঠিয়ে নেওয়া হবে? কেন এটি সুইসাইড? এই বিষয়ে সামিরা বলেন সালমান শাহ মেন্টালি সুইসাইডাল বাই নেচার। এর আগে সালমান শাহ 3 বার চেষ্টা করেছে। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে সবকিছুই জানা যাবে। সামিরা বলেন ওখানে 2 বারের রেকর্ড আছে, আরেক হাসপাতালে 1 বার আছে। 3টাই আমার বিয়ের আগে। 3টা ঘটনাই আমি জানি। একবার মায়ের সঙ্গে ঝগড়া করে তিনি এমনটা করেছিলেন, আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য এমনটা করেছিল, আরেকবার ওর কিছু একটা হয়েছিল সেটার জন্য সে এমনটা করেছিল। 2020 সালের 25 ফেব্রুয়ারি সালমান শাহের অপমৃত্যুর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক সিরাজুল ইসলাম ঢাকার সিএমএম আদালতে সংশ্লিষ্ট শাখায় 600 পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দেন। পিবিআই এর সেই তদন্ত প্রতিবেদনে বলা হয় তিনি করেছেন। পরে 2021 সালের অক্টোবর মাসে চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যুর ঘটনায় করা মামলায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআই এর তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন জমা দেওয়া হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থাৎ সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে এই আবেদন জমা দেন সালমান শাহের মা নীলা চৌধুরী। আদালতে জমা দেওয়া নারাজি আবেদনে বলা হয় সালমান শাহের অপমৃত্যুর মামলাটি সঠিকভাবে তদন্ত না করে আসামি পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কিন্তু তাই বলে তোর কিশোর বেলার প্রেমকে বুকের ভেতর দাফন করতে পারিস না? সালমান শাহের মৃত্যুর রহস্যের মতোই আমার ভিডিওটাও অসম্পূর্ণ থেকে গেল। তবে আমি যখন ইউটিউবিং শুরু করিনি তখন আমি অনেক কিছুই শুনতাম। এই ঘটনায় অনেকের নাম জড়িয়েছিল। তাদের মধ্যে সব থেকে উল্লেখ্য 2টা নাম সামিরা এবং ভিলেন ডন। এক পক্ষের এমনটাও দাবি ছিল সালমান শাহের পেছনে ডনের হাত ছিল, কিন্তু ডন এটা বারবারই অস্বীকার করে আসছেন এবং সে এমনটা দাবি করছেন সালমান তো আমার অনেক ভালো বন্ধু ছিল। সালমান হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট। আজকে আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বললাম না, শুধুমাত্র ঘটনার দিন এবং আগের দিন নিয়ে আপনাদের সঙ্গে কিছুটা ডিসকাস করলাম। কিন্তু ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আরো একটা কথা বলে যেতে চাই। আপনারা তো তুষার খানকে অবশ্যই চেনেন, তাই না? গত পরশুদিন আমি একটা ইন্টারভিউ দেখছিলাম এবং সেই ইন্টারভিউ দেখে আমি জানতে পারলাম সালমান শাহ এবং তুষার খান অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলেন। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। যদিও সালমান শাহের সঙ্গে সবারই সম্পর্ক ভালোই ছিল, কিন্তু তুষার খানের ভাষ্য মতে সালমান শাহ যখন কোনো দোটানায় পড়তো বা তার যদি মন খারাপ হতো তাহলে নাকি তিনি তুষার খানের বাসায় গিয়ে আড্ডা দিতেন। তো বা কখনো কোনো কারণে একটু বেশি মন খারাপ, তখন ভালো লাগছে না, আমি বাসায় আসবো, মানে আমার এখানে আসবে। অ্যান্ড সামহাউ তারপর নাকি সালমান শাহের মেজাজ ফুরফুরে হয়ে যেত এবং সামহাউ ও খুব ফ্রেশ হয়ে যেত।
পরের দিন আবার ফুরফুরা মাঝে যে শুটিং করছি আমরা। এবার আমি আপনাদেরকে পার্সোনালি একটা কথা বলি, দেখুন প্রত্যেকটা মানুষের কিছু স্পেসিফিক দুঃখ বা কষ্ট আছে। এটি সম্ভবত 2000 সালের দিকের ঘটনা। তখন আমি থাকতাম গ্রামে। সেই সময় গ্রামের অনেক বাড়িতে টেলিভিশন বলতে কিছুই ছিল না। তখন ছিল বিটিভির সময়। বিটিভিতে প্রতি শুক্রবার পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখানো হতো। 3টা থেকে শুরু হয়ে 3-4 ঘন্টা ধরে চলতো। সাথে ছিল সেই বিখ্যাত বিজ্ঞাপন বিরতি। আশেপাশের আর কোনো বাড়িতে যেহেতু টেলিভিশন ছিল না, তাই প্রতি শুক্রবার বাংলা সিনেমা দেখার জন্য আমাদের সাদা কালো ছোটখাটো টেলিভিশন সেটটার সামনে মানুষের ভিড় জমে যেত। কারণ ওই একটা সিনেমাই ছিল কারো কারোর জন্য পুরো সপ্তাহের বিনোদন। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষজন সবাই ছিল সেই দলে। এরকমই কোনো এক শুক্রবারে কার চিৎকার চেঁচামেচিতে যেন আমার ঘুম ভেঙে গেল। বাড়িতে মোটামুটি উৎসবের আমেজ। কিছু পর যা জানা গেল তা হলো যে আজ নাকি সালমান শাহ এর সিনেমা দেখানো হবে। আগেই বলে রাখি, বিটিভিতে পুরো একদিন কি দেখানো হবে তা আগের দিন রাতেই বলে দেওয়া হতো। তখন আমার বয়স তখন হবে 6 কিংবা 7-এর মতো। কোনো এক কারণে টেলিভিশনের প্রতি অগাধ আকর্ষণ। হাঁ করে তাকিয়ে থাকি সিনেমা শুরু হলে। ছোট্ট একটা বাক্সের ভর্তি এত এত মানুষজন, পশু পাখি, উঁচু উঁচু বিল্ডিং কিভাবে এলো সেটা তখনও আমার কাছে রহস্যের মতো। ঠিক তেমনই এক রহস্য সালমান শাহ। সবার কাছে এই নায়কের নাম শুনতে শুনতে তখন আমি মোটামুটি ক্লান্ত। সেই আমি যখন শুনলাম আজ সালমান শাহের সিনেমা আছে, তখন আমার আনন্দ আর দেখে কে। 3টা বাজার আগেই গোসল খাওয়া দাওয়া সেরে একটা চেয়ার নিয়ে একেবারে টিভির সামনে রেডি। কিন্তু আমার আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। সময় বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও বাড়তে লাগলো। অন্য সব দিনের থেকে আজ ভিড় কয়েক গুণ বেশি। শেষমেশ আমারই সাথে চেয়ারখানা ছেড়ে দিয়ে একেবারে পেছনে কোনো এক জায়গায় গিয়ে বসা লাগলো। অনেক হইহুল্লোড়ের মাঝে শেষ পর্যন্ত শুরু হলো সিনেমা। প্রথমবারের মতো টেলিভিশন পর্দায় দেখতে পেলাম সালমান শাহকে। 90-এর দশকের বাংলা চলচ্চিত্রের উজ্জ্বলতম নক্ষত্র, যার তুঙ্গ স্পর্শী জনপ্রিয়তা এখনো হয়তো অনেকটা কিংবদন্তির মতো শোনাবে। আমাদের চলচ্চিত্রের এই কিংবদন্তির জন্ম 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। তার পিতার নাম কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখঘাটে আর নানার বাড়ি দরিয়াপাড়ায়, যে বাড়ির নাম এখন সালমান শাহ হাউস। তার নানার মূল বাড়ি ছিল মৌলভীবাজারে। তাদের পরিবারটি ছিল সংস্কৃতিমনা। তার নানা পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশে অভিনয় করেছিলেন। তাই অভিনয় জগতে আসার জন্য ছোটবেলা থেকেই পরিবারের সবার উৎসাহ সহায়তা তিনি পেয়েছেন। পরিবারের বড় ছেলে হওয়ায় সবার আদরেরও ছিলেন তিনি। দিন যায় আর আমাদের নায়ক ধীরে ধীরে বড় হতে থাকেন। ভর্তি হন খুলনার বয়রা মডেল হাই স্কুলে। এরপর 1987 সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। সেই সময় বন্ধু মহলে সবাই তাকে কণ্ঠশিল্পী হিসেবে চিনত। 1986 সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। পরবর্তীতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালিকা সায়েন্স কলেজ থেকে বিকম পাশ করেন। সেই সময়ের বন্ধুদের বলতেন তার স্বপ্নের কথা, বলতেন একদিন অনেক বড় অভিনেতা হবেন তিনি। চলচ্চিত্র জগতে প্রবেশের আগেই 1992 সালের 12 আগস্ট বিয়ে করেন তিনি। স্ত্রী ছিলেন তার মায়ের বান্ধবীর মেয়ে সামিরা হক। তার শ্বশুর বাড়ি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার এবং অধিনায়ক শফিকুল হক হীরা। সামিরা কিছু চলচ্চিত্রে সালমানের পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন। আমরা সবাই জানি সালমান শাহের চলচ্চিত্রে পদার্পণ হয়েছিল সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত দিয়ে। আমাদের 2025-27 অর্থ বছরের জন্য যে কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে, আজকে প্রথম বার্ষিক সাধারণ সভা আমরা করতে যাচ্ছি। এটা অত্যন্ত আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে আমরা সভাটা করতে পারবো বলে ধারণা। কারণ গত 9 মাসে আমরা যে কাজগুলো করেছি সেইগুলোর এখানে রিপোর্ট করা হবে। আগামী বছরের আমাদের যে বাজেট সেটা আমরা এখানে পাস করব এবং আমাদের যে নির্মাতারা আছে যারা এখানে উপস্থিত হয়েছে তাদের মধ্যে সিনিয়রদের বক্তব্য আমরা শুনব। আর যারা অপেক্ষাকৃত তরুণ নির্মাতা তাদের বক্তব্য আমরা শুনবার পরে আগামী যে বছরটা সেই বছরটা আমরা আমাদের টার্গেটগুলো ঠিক করবো যে আমরা। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিও দেখছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।